দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজই প্রথম ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। একটা ট্রাকের উপরে সেখানে দাঁড়িয়ে কবি সুফিয়া কামাল তিনি বক্তৃতা দেন, আমরা সেইটা উদযাপন করি। এখন প্রতি বছর এটা উদযাপন হয় এবং আমরা বৈশাখী ভাতা চালু করে দিয়েছি এবং সুন্দরভাবে করে, এবং আমাদের যে বিশেষ করে মেলাটা হয় এবং যে মিছিলটা হয়, প্রসেশনটা হয়, আজকে তো আমাদের পয়লা বছর নববর্ষের যে এই যে অ্যাচিভমেন্টকে আমরা আন্তর্জাতিকভাবে তো বাংলাদেশের জন্য নিয়ে আসতে পেরেছি। আজকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যেখানে 41 পয়েন্ট বা কত 41-এর উপরে 41.5 ভাগের মতো দারিদ্র ছিল, আমরা 18.7 ভাগে নামিয়ে এনেছি। হতদরিদ্র 25.1 ভাগ ছিল, সেটা 5.6 ভাগে আমরা নামিয়ে এনেছি। সাক্ষরতার হার 76 ভাগে আমরা বৃদ্ধি করেছি। মানুষের আয়ুষ্কাল 72 থেকে 73 বছর আমরা বৃদ্ধি করতে পেরেছি। খাদ্য, পুষ্টি, মানুষের আহার, বাসস্থান সবই ব্যবস্থা করতে পেরেছি। এবং মুজিব বর্ষ উপলক্ষে আমরা যেটা ঘোষণা দিয়েছিলাম যে বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, আমরা কিন্তু ইতিমধ্যে সেটা অনেক দূর এগিয়ে গেছি। 22টা জেলা এখন ভূমিহীন গৃহহীন মুক্ত, 334টা উপজেলা গৃহহীন ভূমিহীন মুক্ত। আমাদের সামান্য যেটুকু আছে সেটা আমরা করে ফেলবো। প্রত্যেকে বিনা পয়সায় 2 কাঠা জমি আর একটা বাসা সেমি পাকা, সেখানে স্যানিটারি ল্যাট্রিন, পানি এবং বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এবং যাদের জীবন জীবিকার সুযোগ নেই তাদেরকে বিনা জামানতে এবং বিনা সুদে ঋণ দিয়ে তাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করেছে। আর অনেকেই হয়তো কাজ করে, চাকরি করে বা বাড়িটা নিয়ে রেখে দিয়েছে, বাইরে যে কোথাও কাজ করে আসে, কিন্তু একটা ঠিকানা তাদের হয়ে গেছে। এখন এই আশ্রয় প্রকল্পের মেয়েদের কিন্তু পুলিশেও চাকরি হয়েছে, তারা কিন্তু লেখাপড়া করে চাকরিও পাচ্ছে। সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি এবং বাকি প্রত্যেকটা মানুষের ঘর করে দেবো বিনা পয়সায়, যাদের কিচ্ছু নেই। অর্থাৎ কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, আর অভুক্ত থাকবে না, আর লেখাপড়া করবে। সেইভাবে আমরা কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি এবং নিয়েছি। আমরা এই জায়গাটা সব বাধা দেওয়ার একটা চেষ্টা। তাছাড়া মানুষের কর্মসংস্থানের জন্য আমরা যে বেসরকারি খাতগুলি উন্মুক্ত করে দেওয়াতে এখন হিসেবে যেটা আছে মাত্র 3%-এর মতো আমাদের বেকার। আর কর্মক্ষেত্রে আমাদের মেয়েরা, এখন তো মেয়েরা প্রায় 45 ভাগ চলে এসছে মানে বিভিন্ন কর্মকাণ্ডে, কিন্তু অবশ্য সংসার কিছু উপার্জন করে, সেই হিসাব যে মেয়েরাই আরো ভালো কাজ করে। পাশাপাশি স্কুলে একটা সমস্যা হচ্ছে, সেটা হলো ছেলেদের সংখ্যা কমে যাচ্ছে, মেয়েদের সংখ্যা বেশি। আমি বিবিএস কে বলছি যে এটা হিসাব নেন যে ব্যাপারটা কি কারণে কমে যাচ্ছে। এবারে পাস করলেও আপনারা দেখছেন মেয়েরা বেশি পাস করছে, ছেলেরা কম। তো সেটা আমরা নির্দেশ দিয়েছি যে না, কেন তারা এখানে কম আছে সেটা খুঁজে বের করতে হবে, কারণটা কি। আর সবাই যেতে চায়, কারণ আমরা স্টাইপেন্ড দিচ্ছি, আমরা প্রত্যেকে মানে বিনা পয়সায় বই দেওয়া থেকে শুরু করে বৃত্তি, উপবৃত্তি এবং উচ্চশিক্ষার জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে একটা ফান্ড আমি আলাদাভাবে তৈরি করেছি, যার মাধ্যমে উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য আমরা সব মানে খুব মেধাবী কিন্তু দরিদ্র তাদেরকে আমরা স্টাইপেন্ড দিচ্ছি, যাতে আরো, এবং সেই সাথে বা বিদেশে পড়াশোনা বা এখানে পড়ার সুযোগ সৃষ্টি করা সেগুলো আমরা করে দিচ্ছি। অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সব ব্যবস্থা আমরা করেছি। তারপরেও শুনতে হয়, আমার 44টা টেলিভিশনের মধ্যে প্রায় 34টা চালু আছে, সবাই কথা বলে, টক শোতেও কথা বলে, সারাদিন সমালোচনা করে, আর এতগুলি নিউজ পেপার, এত কথা বলার পরে সব কথা শেষ কথা বলতে দেওয়া হয় না। তো টেলিভিশনে যখন সবাই এইভাবে কথা বলে, আমরা তো কারো গলা টিপে ধরি না, বাধাও দিই না, কেউ বাধাও দেয় না, যা খুশি তাই বলে যাচ্ছে, তা সত্য মিথ্যা যা দিও। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, এখন সকলেই হাতে সবার হাতে মোবাইল ফোন, এই মোবাইল ফোন আমরা দিয়েছি, ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, 4G চালু, যে যার মতো মানে সোশ্যাল মিডিয়াতে সবাই সংযুক্ত হয়ে, সেখানেও সমালোচনা, মিথ্যা, অপবাদ। আর সব থেকে সমস্যা ভবিষ্যতে যেটা আরো হবে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে মানুষকে হেয় প্রতিপন্ন করা, সেটাও করা হচ্ছে। সেটাকেই নজরদারিতে আনার জন্যই আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু
সেটা আমরা নিচ্ছি এবং আন্তর্জাতিকভাবে এটা শুধু আমাদের দেশ না, সব উন্নত দেশগুলি এখন এই ব্যাপারে খুব চিন্তিত। তো যাক, ওটাকে একটা খুঁজে বের করা হচ্ছে যে কীভাবে এটাকে মোকাবেলা করা যায় এবং এর হাত থেকে সবাইকে রক্ষা করা যায়। সেটা সবাই একটু মানে প্রত্যেকটা দেশই এ ব্যাপারে যথেষ্ট সচেতন এবং তারা এখন খুঁজছে যে কীভাবে এখান থেকে রক্ষা পাওয়া যায়। তো যাক, আমি এটুকু বলবো যে আজকে বাংলাদেশটা যে এগিয়ে যাচ্ছে এবং আমাদের যে টার্গেট ছিল 2021 রূপকল্প আমরা ঘোষণা দিয়েছিলাম, দিন বদলের সনদ দিয়েছিলাম। আমরা ওই 21 সালে যখন আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি, তখনই কিন্তু আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। তো উন্নয়নশীল দেশের মর্যাদা আমাদের এটা কার্যকর করার কথা ছিল 2024। তো কোভিড-19 অতিমারি, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সবকিছু মিলে স্যাংশন, কাউন্টার স্যাংশন, যার জন্য আমরা 26 পর্যন্ত 2 বছর সময় নিয়েছি। আমরা না, যারা হয়েছে প্রত্যেকটা দেশই নিয়েছে। 24-এ আবার একটা হিসাব নিকাশ হলো, আমরা এখনো যে অর্জনগুলি ছিল সে অর্জনগুলি এখন আমরা ধরে রেখেছি। কাজে এমনকি কোভিডের সময়ও আমরা যথেষ্ট ধরে রাখতে সক্ষম হয়েছি। তবে এখন সব থেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন। এটা শুধু বাংলাদেশে না, আজকে যেন আমি নিউজ দেখছিলাম, আমেরিকার যে একটা রিপোর্ট দিয়েছে ইকোনমির উপরে, তাদেরও ইনফ্লেশন একটা বিরাট সমস্যা। রিজার্ভ, অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে, আমাদেরও। কারণ আমাদের আসলে কোভিডের সময় কোনো ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, যাতায়াত, আমদানি রপ্তানি সব বন্ধ, কিন্তু আমাদের রিজার্ভ অনেক। আর তাছাড়া একটা কথা হচ্ছে, তখন যারা বাইরের থেকে টাকা পাঠায় হুন্ডি ব্যবসা করতে পারেনি, কারণ মানুষের তো আসা যাওয়া নাই, হুন্ডি ব্যবসা করতেই করবে। যে টাকাটা মানে ব্যাংকের মাধ্যমে এসছে, আমাদের রিজার্ভটা খুব বেড়ে গিয়েছিল। তারপর যখন আবার সবকিছু চালু হলো, খরচ হবেই। আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। সেটা হলো বাস্তবতা। তবে এখন আমরা নিজে বলতে বোধহয় মানুষকে আবার এই ব্যাপারে এত সচেতন করে দিচ্ছি, যখন সবাই রিজার্ভ নিয়ে কথা বলে, সবাই জিডিপি নিয়ে করে, এটা হচ্ছে, এটা ভালো লক্ষণ, ভালো যে সবাই একটা নজর দেয়, আমাদের দেশের মানুষ এটা শিখছে, এটাও ভালো কথা। তো কিন্তু এই জিনিসের দাম কমানো, এখানে অনেক খেলাও হয়। যেমন আজকেও দেখলাম আলু যেখানে রাখে সেখানে ডিম নিয়ে রাখা। আলুর জন্য যে কোল্ড স্টোরেজ, সেখানে তো ডিম রাখার কথা না, কিন্তু ডিম নিয়ে আলুর কোল্ড স্টোরে রাখা হচ্ছে। এরকম অনেক ঘটনা এখন বাংলাদেশে ঘটছে। যা হোক, তারপর আমি বলবো, যেটা আমরা আহ্বান করছি যে অনাবাদি জমি কোনো থাকবে না, সবার জমি আবাদ করতে হবে। আর আমি আমার নিজেটাই আগে করতে শুরু করেছি টুঙ্গিপাড়া। আমাদের বেশ জমি অনাবাদি ছিল এবং সাথে সাথে আশেপাশে যাদের জমি অনাবাদি ছিল, একটা জায়গা পুরো আমরা পরিষ্কার করেছি, পরিষ্কার করে চাষ শুরু করেছি। গতবার পেয়েছিলাম 200 মণ ধান। যে মালিকরা আছে তাদের, যারা শ্রম দিয়েছে তাদের ভাগ দিয়ে আমার ভাগেও কিছু আমরা পেয়েছি, আমাদের পরিবারও কিছু পেয়েছে। এবার সেই জমিতে আমরা 394 মণ ধান পেয়েছি, মানে 200 থেকে 394 মণ, প্রায় দ্বিগুণের কাছাকাছি। এখানে আবার মাছও পাওয়া গেছে, যেখানে মানে পানি ছিল, আমি বলছিলাম মাছের চাষ করো, সেখানেও প্রায় 110 মণের মতো মাছ পাওয়া গেছে। তো যা মালিক তাদেরকে সব ভাগ করে দেওয়া, প্লাস আমাদের যারা কিষানি যারা কাজ করছে তাদেরও জন্য, যাদের জমি নেই তাদেরও একটা ভাগ দেওয়া হচ্ছে। আর বাকিটা একটা আমরা যে সমিতি করেছে, আমার বাড়ি আমার খামার, সেখানে আমি আমাদের 9 বিঘা জমি দিয়ে দিয়েছি। ওখানে সমিতির মাধ্যমে যাতে চাষ হয়, উপকরণগুলি কেনা, আমি একটা এক্সকাভেটর এবং 2টা হারভেস্টার কিনে দিয়েছি। আর ছোট ছোট